দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সংযোজিত ফাংশনের অন্তরজ, বা আমরাকে ইংলিশে যেটা বলি কম্পোজিট ফাংশন। যখন আমি তোমাদেরকে প্রথমের দিকে ফাংশন অধ্যায়টা শিখেছিলাম, সেই ফাংশন অধ্যায়টা কিন্তু কম্পোজিট ফাংশনটা কি আসলে সেটা দেখাইছিলাম। তারপরেও তোমাদেরকে আমি আবার একটু দেখাবো। তো সেই কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশনের যে অন্তরজ কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে আজকে একটু দেখাবো। তো দেখো, মনে করো একটা ফাংশন আমি নিলাম y ইকুয়াল টু এফ অফ জেড, একটা ফাংশন। আর একটা ফাংশন নিলাম, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু জি অফ এক্স। দেখো এখানে কি কি বোঝা যাচ্ছে যে এখানে হচ্ছে যে ওয়াইটা হচ্ছে কি জেড এর ফাংশন, বা জেডটা আবার এক্স এর ফাংশন। যদি এমন হয় তখন এটাকে আমরা কম্পোজিট ফাংশন বলি। কারণ দেখো, এটাই কিন্তু আমরা কিভাবে লিখতে পারি, দেখো যদি আমি এটাকে এইভাবে লিখি ওয়াই ইকুয়াল টু এফ লিখলাম, এরপরে যে ব্র্যাকেট দিলাম দিয়ে জেড, জেড সমান কি লেখা যায় জি অফ এক্স লেখা যায়। এই যে জি অফ এক্স লিখলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন জানো এটাকে আবার কিন্তু আমরা এই যে ফগ বা গফ বলছিলাম সেটা কিন্তু আমরা লিখতে পারি। তার মানে এই ফাংশনটা যেটা লিখছিলাম সেই ফাংশনটা কম্পোজিট ফাংশন বা সংযোজিত ফাংশন, মানে একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন আছে। যেমন দেখো, এখানে আছে ওয়াইটা ছিল জেড এর ফাংশন, জেডটা আবার আরেকজনের ফাংশন, সে জেডটা আবার কি এক্স এর ফাংশন। তখন সেই ফাংশন দুটাকে একত্রে আমরা কম্পোজিট ফাংশন বলি। আমরা যেখানে যে গপ শিখছিলাম, ফগ শিখছিলাম, আমরা গপ ফগ এসব বলা উচিত না। আমাদের ঠিক হচ্ছে কি ফগ না বলি এফ কম্পোজিট জি বলি, আবার জি কম্পোজিট এফ বলি। তার মানে আমি যে ফাংশনটা লিখছি সেই ফাংশনটা কিন্তু এখন আমরা কি বলতেছি কম্পোজিট ফাংশন, কারণ একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন আছে। দেখো এখানে যে ওয়াইটা হচ্ছে জেড এর ফাংশন, জেড আবার আরেকজনের ফাংশন, কার ফাংশন এক্স এর ফাংশন। তাহলে সেটাকে আমি দেখো এইভাবে লিখে একটা কম্পোজিট ফাংশন আকারে লিখলাম। তার মানে আমরা বুঝতে পারছি যে দুটো ফাংশন দেয়া আছে, এই দুটো ফাংশন আছে কম্পোজিট ফাংশন। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি কম্পোজিট ফাংশন হয়ে থাকে বা সংযোজিত ফাংশন হয়ে থাকে, সেক্ষেত্রে তার অন্তরজ আমরা কিভাবে বের করব, তার অন্তরজ কিভাবে বের করব। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে আমাদের চলক আছে তিনটা, এক্স ওয়াই আর জেড। এখানে চলক আছে আমাদের তিনটা, এক্স ওয়াই জেড। তো এখন যদি আমরা যদি বলি এক্স এর একটা ক্ষুদ্র পরিবর্তন আছে সেটা ডেল এক্স, ওয়াই এর একটা ক্ষুদ্র পরিবর্তন সেটা ডেল ওয়াই, আর জেড এর একটা ক্ষুদ্র পরিবর্তন সেটা হচ্ছে কি ডেল জেড। দেখা বুঝো কিনা, আমি বলতেছি এখানে তিনটা চলক আছে এক্স ওয়াই আর জেড। তা ধরে নিলাম যে এদের যে পরিবর্তনটা মানে ক্ষুদ্র পরিবর্তন সেটা ডেল এক্স ডেল ওয়াই আর ডেল জেড। এখন দেখো আমি যদি একটা এইভাবে একটা বিষয় লিখি বুঝতে পারো কিনা, যে সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু এখান থেকে ডেল ওয়াই বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। দেখো লেখা যায় কিনা, এটা লেখা যায়। কারণ কি দেখো, আমি যদি ডেল জেড আর ডেল জেড কেটে দিই সেই ডেল ওয়াই বাই ডেল এক্স আমি পেয়ে যাব। তোমাদেরকে আমি আবার বলি, এখানে যে কম্পোজিট ফাংশনটা আমাদের দেওয়া ছিল সেই কম্পোজিট ফাংশনের যে ডিফারেন্সিয়েশন করব আমি, অন্তরজ করব, সে কিভাবে করব দেখো। প্রথমে আমি করলাম কি, যে যেহেতু তিনটা চলক আছে, যদি একাধিক চলক থাকতো কোনো সমস্যা নাই, আরো যদি চার পাঁচটা চলক থাকতো কোনো সমস্যা নেই আমাদের, আমরা ঠিক এভাবে করে দিতাম। মনে করো যে এখানে তিনটা চলক আছে, এজন্য প্রথমে আমি এক্স এর পরিবর্তনকে ডেল এক্স বললাম, ওয়াই এর পরিবর্তনকে ডেল ওয়াই, আর জেড এর পরিবর্তনকে ডেল জেড বললাম, মানে খুবই ক্ষুদ্র পরিবর্তন। আমি এখন এই লাইনটা লিখলাম, লাস্টে এই লাইনটা আমি লিখলাম যে ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল এক্স। এই লাইনটা আমি লিখছি। তো এখন এটাকে লেখা এভাবে যাবে, কারণ দেখো তুমি যদি মনে করো যে এই ডেল জেড আর ডেল জেড কেটে দিবা, কেটে দিতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে ডেল জেড আর ডেল জেড কেটে দিলে সে ডেল ওয়াই বা ডেল এক্স হয়। ওকে, এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি একটু একটু এক্সট্রা কিছু কাজ করি, যে লিমিট নিয়ে আসি। লিমিটটা লিখলাম এখানে ডেল এক্স টেন্ডস টু জিরো, আর এখানে ডেল ওয়াই বাই ডেল এক্স। এরপর এখানে আবার লিমিট নিয়ে আসলাম, নিয়ে এখানে দেখো ডেল জেড টেন্ডস টু জিরো, ডেল ওয়াই বাই ডেল জেড। আর এখানে লিমিট আবার এখানে দেখো যদি ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল জেড বাই ডেল এক্স। যদি আমি এভাবে আমরা লিখি, আমরা কিন্তু ডেল লিমিটটা জাস্ট নিয়ে আসলাম। তেমন খেয়াল করে দেখো, যদি এরকম লিখি তাহলে তোমরা জানো যদি এক্স এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র হয় তখন ডেল ওয়াই বাই ডেল এক্স এর পরিমাণ, তখন আমরা কিন্তু ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। তখন কিন্তু ডিওয়াই বাই
ডিএক্স লিখতে পারি। তেমনই ভাবে এখানে কিন্তু আমরা লিখতে পারি কি ডিওয়াই বাই ডিজেড, আর এখানে লিখতে পারি কি ডিজেড বাই ডিএক্স। দেখো তো বিষয়টা বুঝতে পারো কিনা এই বিষয়টা, যে আমি দেখো আমি কিন্তু এই যে এইভাবে লিখলাম, মানে এখানে যে আমরা জানি যদি এক্স এর পরিবর্তনটা খুবই ক্ষুদ্র হয়, শূন্যের কাছাকাছি হয়, তোমাকে প্রথম দিকে শিখেছিলাম যে আমাদের ডেরিভেটিভ যে সংজ্ঞাটাই প্রথমের দিকে শিখেছিলাম, যদি ডিএক্স এর পরিমাণটা খুবই ক্ষুদ্র হয় তখন আমি এইটুকের পরিবর্তে আমি ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। আবার এইটুকের পরিবর্তে লিখতে পারি কি ডিওয়াই বাই ডিজেড, আর এটা লিখতে পারি কি ডিজেড বাই ডিএক্স। দেখো তো এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম আছে কিনা আমি যতটুকু দেখালাম। তোমাদের কোনো প্রবলেম নেই? হ্যাঁ কথা বলো, না হলে বুঝবো কি করে। বুঝতে পেরেছি। ওকে, এখন খেয়াল করে দেখো যদি বুঝতে পেরে থাকো। এখন বিষয়টা হচ্ছে যে একটু উপরের দিকে খেয়াল করে দেখবা, আমি লাস্টে কিন্তু এই লাইনটা লিখছিলাম, এই লাইনটা লাস্ট মানে কম্পোজিট ফাংশনটাকে আমি যে দুটো ফাংশন ধরে নিয়েছিলাম, এই একটা ফাংশন সেটাকে কম্পোজিট তৈরি করলাম, কম্পোজিট যে ফাংশন সংযোজিত ফাংশন। সেটা দেখো তোমরা একটা বিষয় তোমাদেরকে তোমার খেয়াল আছে কিনা তোমাদের, আমি তোমাকে বলছিলাম যখন যে ফাংশন দেয়া থাকবে, মনে করো y ইকুয়াল টু এফ অফ জেড আছে, এখন যদি আমাকে ডেরিভেটিভ করতে বলে ফাংশনটাকে কার সাপেক্ষে করবো এটা বলতে পারবে একজন? এটা যদি আমাকে ডেরিভেটিভ করতে বলে কার সাপেক্ষে করব, কার রেসপেক্টে করব? ওয়াই না, ওয়াই কে তো ডেরিভেটিভ করবো কার রেসপেক্টে? হ্যাঁ there is a function of z. হ্যাঁ, এটা জেড এর ফাংশনের সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো, তার মানে এই ফাংশনের ডেরিভেটিভ করতে চাইলে ডিওয়াই বাই ডিজেড হবে। তোমরা এদের একটা মনে নাই? দেখো তোমাকে যদি একটা ফাংশন দিতাম, আমরা বললাম যে জেড স্কয়ার কে ডেরিভেটিভ করো, জেড স্কয়ার কে ডেরিভেটিভ করো, তা তুমি কি করতে? প্রথমে ওয়াই ইকুয়াল টু জেড স্কয়ার ধরে নিতা, ধরে নেওয়ার পরে এখানে যে ফাংশনটা আছে তার সাপেক্ষে, এখানে যে চলকটা আছে তার সাপেক্ষে ওয়াই কে ডেরিভেটিভ করতে, অর্থাৎ তখন বলতে যে ডিওয়াই বাই ডিজেড ইকুয়াল টু এ পাশে এরকম ভাবে ডিজেড এর জেড স্কয়ার হতো, দিয়ে ক্যালকুলেশন করে যাওয়া হয় তাই। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে যে ওখানে যার ফাংশন হবে তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এখন খেয়াল করে দেখো তো যে এখানে যেহেতু ওয়াই ফাংশনটা জেড এর ফাংশন, তাহলে একে যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে কি করতে হবে? জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, জেড এর সাপেক্ষে। আবার দেখো তো এখানে জেড ইকুয়াল টু জি অফ এক্স আছে, জেড ইকুয়াল টু জি অফ এক্স আছে, তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ কার সাপেক্ষে করব? তাহলে অবশ্যই এক্স এর সাপেক্ষে করব, কারণ এই জেডটা এক্স এর ফাংশন। তাহলে এখন দেখো এই যে কম্পোজিট ফাংশনটা আমি লিখছি, এই কম্পোজিট ফাংশনটা লাস্ট আসো একবারে, এই ওয়াইটা কার ফাংশন? ওয়াইটা কার ফাংশন? এই যে ওয়াই লাস্ট আমি যে ওয়াই লিখছি, ওয়াই সমান কার ফাংশন? এক্স এর ফাংশন। যার কারণে আমি এই লাস্ট কম্পোজিট ফাংশনকে যখন ডেরিভেটিভ করব তখন আমাদের মূলত কাজ করতে হবে কাকে? ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এই জন্য এটা আমি লিখছি। ইকুয়াল টু, খেয়াল করে দেখো এই কম্পোজিট ফাংশনকে ভাঙলে দুইটা ফাংশন তৈরি হয়, একটা হয় এফ অফ জেড আর একটা হয় জি অফ এক্স। বিষয়টা কি বুঝতে পারছো? আবার আমি বলি, এই যে এই কম্পোজিট ফাংশনটা আমি লিখছি, এই কম্পোজিট ফাংশনটার দেখো কার ফাংশন? এটা এক্স এর ফাংশন। লাস্ট যদি তাকায় আমরা দেখি এক্স এর ফাংশন, তার মানে এই ফাংশনটাকে আমি কি করব? ওয়াইটাকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওকে, ইকুয়াল, এই ইকুয়াল মানে ইকুয়াল। এখন এই ফাংশনটাকে ভাঙলে দুইটা ফাংশন বের হয়, একটা হয় এফ অফ জেড আর একটা হয় কি জি অফ এক্স। কথা কি বুঝতেছো? এই কম্পোজিট ফাংশনকে ভাঙলে দুইটা ফাংশন বের হয়, একটা হচ্ছে এফ অফ জেড, একটা হচ্ছে জি অফ এক্স। এখন এফ অফ জেডটা ছিল ওয়াই সমান এইভাবে লেখা যায়, যার কারণে আমি এটাকে ডেরিভেটিভ করব কিভাবে? ডিওয়াই বাই ডিজেড। আমি সেটা ডিওয়াই বাই ডিজেডই করছি, মানে আলটিমেটলি এটাই হয়। ইনটু দেখো পরেরটা জি অফ এক্স, এটা কিভাবে ছিল? এটা ছিল দেখো জেড এর আকারে, জেড ইকুয়াল টু জি অফ এক্স। তার মানে আমি এ কে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। সেটাই দেখো আমি করছি ডিজেড বাই ডিএক্স। দেখো বুঝতে পারো কি না? মানে আমি সূত্র দিয়েও বুঝালাম, আলটিমেটলি এইভাবে হয় সেটা তোমাদেরকে আমি বুঝালাম। তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখানে? স্যার আবার একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ দেখো, লাস্ট আমি একটা মানে আমাদের দুটা যে ফাংশন দেয়া ছিল, একটা ফাংশন ধরছিলাম, একটা ফাংশন ধরছিলাম।
সেটাকে বললাম এটা কম্পোজিট ফাংশন। কিভাবে সেরকম দেখাই দিলাম, ওয়াই ইকুয়াল টু এফ কম্পোজিট জি অফ এক্স। এখন লাস্টের দিকে খেয়াল করে তাকায় দেখো যে দুইটা ফাংশন থেকে আমি একটা ফাংশন তৈরি করছি। এখন দেখছি যে এই ফাংশনটা ওয়াইটা তাহলে কার ফাংশন হবে, এক্স এর ফাংশন হবে, তাই না? ওয়াইটা এক্স এর ফাংশন, তার মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ঠিক না? এই জন্য আমি করলাম কি, ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এ ইকুয়াল এই যে ইকুয়াল দিয়ে দিছি। ওকে, এখন খেয়াল করে দেখো এই কম্পোজিট ফাংশনটাকে তুমি যদি ভাঙো কয়টা ফাংশন তৈরি হয়? দুইটা, একটা আছে এফ অফ জেড আর একটা আছে জি অফ এক্স। এখন এফ অফ জেড কে দেখো আমি তুলনা করছিলাম কি ওয়াই ইকুয়াল টু এফ অফ জেড আকারে। তাহলে একে যদি আমি ডেরিভেটিভ করতে চাই তাহলে কার সাপেক্ষে করতে হবে, জেড এর সাপেক্ষে করতে হবে। আবার জি অফ এক্স সমান লিখছিলাম জেড, তাহলে জি অফ এক্স কে যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে কার সাপেক্ষে করতে হবে, সেটা হচ্ছে এক্স এর সাপেক্ষে করতে হবে। তাহলে দেখো, তাহলে এখান থেকে যে দুইটা ফাংশন বের হলো, একটা হচ্ছে এফ অফ জেড আর একটা হচ্ছে জি অফ এক্স। তাহলে এফ অফ জেড কে আমি ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, দেখো জেড এর সাপেক্ষে, সেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করছিলাম, ইনটু এই যে জি অফ এক্স যে ফাংশনটা ছিল, এই ফাংশনটা কার ফাংশন, এক্স এর ফাংশন, প্রকাশ করছিলাম জেড দ্বারা, এই জন্য ওই জেড কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। বুঝতে পারছো সুমাইয়া? আরেকটা জি এক্সাম্পল, স্যার বুঝেছি। একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিয়ে তোমরা আরো ক্লিয়ার হবা। মনে করো তোমাকে একটা প্রশ্ন বললো যে ডেরিভেটিভ করো, অন্তরীকরণ করো, y ইকুয়াল টু সাইন এক্স হোল স্কোয়ার। দেখো বুঝো কিনা, ছোট্ট একটা এক্সাম্পল দিতেছি। তোমাকে বললো যে y ইকুয়াল টু সাইন এক্স হোল স্কোয়ার, এটা ডেরিভেটিভ করো। যদিও তোমাকে আমি অনেকেই বলবো যে টুটার সামনে এসে সাইন এক্স হবে, তারপর সাইন এক্স কে আবার ডেরিভেটিভ করা। এই যে আবার ডেরিভেটিভ করা মানে এই যে এখান থেকে আসছে কথাটা, ঠিক আছে? দেখো এখন আমরা কি করব, যদি ধরি, দেখো খেয়াল করে ধরি সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে জেড ধরলাম, তাহলে এখানে কি হলো দেখো তো, সুতরাং ওয়াই ইকুয়াল টু জেড স্কোয়ার হলো না, বলো? যদি জি আমরা ওয়াই সাইন এক্স সমান জেড ধরি তাহলে কি ওয়াই ইকুয়াল টু জেড স্কোয়ার হলো। তাই এখন একজন বলো তো দেখি, তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু জেড স্কোয়ার হলো, আমাদের এখন যে যেটা শিখাইলাম কম্পোজিট ফাংশন হিসাবে, তাহলে ওয়াই কি কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ওয়াইটাকে জেড এর সাপেক্ষে। জেড এর সাপেক্ষে। তার মানে কি আমরা করব কি, জেড এর সাপেক্ষে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন করব। তাহলে জেড এর সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশন করি তাহলে 2z হয়, এই যে 2z লিখলাম। এখন যেটা ধরছিলাম জেড ইকুয়াল টু সাইন এক্স, তো জেডটা তাহলে কার ফাংশন হচ্ছে, এক্স এর ফাংশন হচ্ছে। কারণ দেখো জেডটা এক্স এর ফাংশন কেন বলতেছি, কারণ দেখো এক্স এর মান বসানোর পরে কিন্তু তুমি জেড পাবা। তুমি কি এটা জানো? আমি এক্স এর ফাংশন কেন বলতেছি এটাকে, কারণটা হচ্ছে কি, এক্স এর মানটা বসানোর পরে আমি জেড পাচ্ছি, এজন্য আমি এক্স কে জেড কে বলতেছি এক্স এর ফাংশন। আমার কথা কি বোঝা গেছে? এখানে জেড এর মানটা যদি বের করতে চাও তাহলে কিভাবে বের করবা, এক্স এর মান বসা, এক্স এর মান 10 ডিগ্রি বসাও, 30 ডিগ্রি বসাও, 50 ডিগ্রি বসাও, যাই বসাবা, বসা ক্যালকুলেশন করে যে মানটা পাবা সেই মানটা আসলে জেড হবে। তার মানে জেডটা হচ্ছে এক্স এর ফাংশন। তাহলে এখন যদি জেডটাকে ডেরিভেটিভ করতে চাই আমি, তাহলে কার সাপেক্ষে করব, সেটা অবশ্যই এক্স এর সাপেক্ষে করব। কথা কি বুঝতে পারছো কি না? জি স্যার। তাহলে এই সাইন এক্স কে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কি হচ্ছে, কজ এক্স হচ্ছে না? ওকে, তাহলে একটা দুটা জিনিস পাইলাম, একটা ডিওয়াই বাই ডিজেড সমান 2z আর ডিজেড বাই ডিএক্স সমান হচ্ছে কজ এক্স। এখন অঙ্কটা তো আমি ধরে এরকম ভাবে দুইটা ফাংশন ভাবে করে নিলাম। অঙ্কটা তো দেওয়া ছিল ওয়াই আর এখানে ছিল দেখো এক্স এর ফাংশন। তাহলে মূলত তাহলে কি হয়, মূলত এমন হয় না, দেখো তো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। দেখো তো বুঝো কিনা, মূলত এটা হয় না? আমি এই যেটা শেখাই আসলাম। এখন ডিওয়াই বাই ডিজেড এর মান দেখো 2z আর ডিজেড বাই ডিএক্স এর মান দেখলাম cos x। এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের এই যে z এর মানটা ধরছিলাম সেই মানটা আমি বসাই দেবো এখন। তাহলে কি হবে, 2 sin x ইন্টু হচ্ছে cos x, অর্থাৎ ক্যালকুলেশন করলে sin 2x হয়। এইটা আমাদের অ্যান্সার। এখন একজন বলতে পারো স্যার লাস্টে আবার আমি y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম কেন? কারণটা হচ্ছে আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটা কিন্তু x এর ফাংশন। তাহলে x এর ফাংশন যদি হয়ে থাকে তাহলে y কে অবশ্যই x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। কথা কি বুঝতে পারছো?
জি স্যার। তোমরা কি সবাই বুঝেছো? আমরা আগে যে করতাম যেটা, মানে এর আগে আমি যতগুলো ডিফারেন্সিয়েশন করে দিছি সেটা কিন্তু ধরে নি, না ধরে করে দিছি। সেটা বলছি যে কেমন, যেটা মনে মনে এক্স ধরো, এভাবে বলছি, মনে মনে এক্স ধরো, তাহলে এক্স স্কোয়ার হয়, তাহলে সেই এক্স স্কোয়ার হলে টুটা সামনে এসে একটা এক্স হবে। বাট যেহেতু এটা এক্স না, সেজন্য এটাকে আবার ডেরিভেটিভ। আসলে সেই মেকানিজমটা আসলে এই মেকানিজম, আমি আগে যতগুলো অঙ্ক করাইছি কিন্তু এভাবে করাইছি, সেই মেকানিজমটা আসলে এটা। আর এই যে যে রুলসটা লিখলাম এটাকে বলে চেন রুল, এটাকে বলা হয় চেন রুল। চেন রুল কেন বলা হয়? কারণটা হচ্ছে দেখো, যখন একটা চেন তৈরি হয় তখন কিন্তু চেনটা একটা এভাবে সাথে আরেকটা কিন্তু এভাবে যুক্ত হয়, আরেকটা এভাবে যুক্ত হয়, এভাবে যুক্ত হয়, যুক্ত হয়ে একটা চেন তৈরি হয় না বলো? তো এইটা যেটা হচ্ছে আমার ফাংশনটা ছিল আসলে এটা, মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, সেটা আস্তে আস্তে দেখো কত বড় হয়ে গেল। এখন যদি একাধিক ফাংশন থাকতো, আরো ফাংশন থাকতো, আমি কিন্তু আরো বড় করতে পারতাম। তাহলে এই যে যুক্ত করে করে যে আমরা অপারেটর যুক্ত করে যে বা ডিফারেন্সিয়েশন করতেছি, এই জন্য নাম দেওয়া হয়েছে চেন রুল। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। এই জন্য নাম দেওয়া হয়েছে চেন রুল। এই চেনের মতো, এই চেনের এরকম একটা, মনে করো যে কি বলে এটাকে, এটা দিয়ে যুক্ত করে করে বড় একটা চেন তৈরি করা হয় না? তো আমরা এইটাকে দেখো, এটা একটা চেন মনে করো, এটা কিভাবে তৈরি করছি, এরকম ভাবে অপারেটর দিয়ে দিয়ে আমরা তৈরি করছি। যদি এখানে একাধিক ফাংশন থাকতো, আরো গুণ করে করে বড় একটা ফাংশন তৈরি করতাম, মানে চেন রুল তৈরি করতাম। বিষয়টা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তোমাদের যদি আরেকটা অঙ্ক যদি আমি বই থেকে একদম ই থেকে দেওয়া হয়, দেখো বুঝতে পারো কিনা, তাহলে আরো ক্লিয়ার হবে। অঙ্কগুলো সোজা, একেবারেই সোজা, কঠিন না। যদি তোমাকে আমি একটা অঙ্ক দেখো, সহজ একটা অঙ্ক দিতেছি, সহজ একটা অঙ্ক। ই টু দি পাওয়ার 3x মনে করো দেয়া আছে, ই টু দি পাওয়ার 3x আছে। আসলে আমরা কিন্তু না ধরার আগে আমরা কিন্তু সহজভাবে করতাম যে ই টু দি পাওয়ার 3x মানে ই টু দি পাওয়ার 3x হয়, পরে এটাকে আবার ডেরিভেটিভ করতে হয়। তো এখন দেখো, তাহলে প্রথমে এটাকে যে ডেরিভেটিভ করি তাহলে ধরতে হবে ওয়াই, প্রথম ওয়াই ধরতে হবে। তাহলে এখন বুঝতে পারতেছি যে এই ওয়াইটা কার ফাংশন হবে, এক্স এর ফাংশন হবে। ওকে, এখন আমি যদি ধরি, দেখো কোনটুকু ধরবো, এই যে এইটুকু ধরবো। তো ধরলাম এই 3x সমান আছে কি জেড, 3x সমান আছে জেড ধরলাম। তাহলে এখানে কি হলো দেখো, y ইকুয়াল টু হলো আছে ই টু দি পাওয়ার জেড। তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড যদি হয়ে থাকে, তাহলে আমরা কি করবো এখন, এই y থেকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, জেড এর সাপেক্ষে। তাহলে dy বাই dz ইকুয়াল টু হচ্ছে ডি ডিজেড ই টু দি পাওয়ার জেড। বুঝতেছো? এখন তাহলে ই টু দি পাওয়ার জেড কে ডিফারেন্সিয়েট ই টু দি পাওয়ার জেডই হয়, এটা আমি রেখে দিলাম। এবার কথা হলো যে এখানে যে ফাংশনটা ধরা আছে ওইটাকে আবার ডেরিভেটিভ করব। দেখো জেড কার ফাংশন, এক্স এর ফাংশন, এই জন্য আমরা করব কি, এই জেড কে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। এক্স এর সাপেক্ষে কিছু ডেরিভেটিভ করি আবার আমরা, তাহলে কি হয় দেখো, ডি ডিএক্স, আর এখানে 3x, ক্যালকুলেশন করলে এখানে শুধু 3। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে এখন বিষয়টা দেখো, আমি যে এই পর্যন্ত করলাম, এখন আলটিমেটলি আমাদের কিন্তু এতগুলো কাজ করে ফেলছি। শেষ পর্যন্ত খেয়াল করো, আসলে প্রথম যে ইকুয়েশনটা দেয়া ছিল আর প্রশ্নটা দেয়া ছিল, এটা মূলত কার ফাংশন, এটা মূলত এক্স এর ফাংশন না, ওয়াইটা এক্স এর ফাংশন না? তাহলে ওইটাকে আমি মূলত ডেরিভেটিভ করতে হবে। তো ওইটাকে ডেরিভেটিভ করা মানে এইটা এবং এটা করা, অর্থাৎ ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। কথা কি বুঝতে পারলা? এখন ডিওয়াই বাই ডিজেড এর মানটা দেখো ই টু দি পাওয়ার জেড, আর ডিজেড বাই ডিএক্স এর মানটা দেখো 3। এখন যেহেতু জেড সমান ধরেছিলাম, সে মানটা আমি বসাই দেবো, 3x ইন্টু হচ্ছে 3। দেখো বুঝো কিনা, এটা আমাদের অ্যান্সার। এখন আগেকার চেয়ে তোমাদের পার্থক্যটা বুঝাই দিই। আগে আমি যেগুলো করাইছিলাম এত ধরে টরে করছিলাম না, তোমরা যে না ধরে করো তাও সমস্যা নেই। আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে কিভাবে কাজটা হয় সেটা দেখানো হলো। কথা কি বুঝতে পারছো? কিভাবে কাজটা হয় সেটা তোমাদেরকে দেখা। আমি আগে কি করছি দেখো, আমি তোমাকে আবার বলি, আগে আমি কি করছি, যখন আমি তোমাকে ডিফারেন্সিয়েশন করে দিছি অঙ্কটা, তখন আমি কি বলছি, তখন বলছি যে ধরে নাও এটা হচ্ছে এক্স, কারণ কি আমরা ই টু দি পাওয়ার এক্স এর
ডিফারেন্সিয়েশন জানি বাট অন্য কিছু জানি না। তো ধরে নাও এটা হচ্ছে এক্স, একে যদি ডিফারেন্সিয়েশন করো বা এক্স ধরে নাও, তাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করো, তো ধরে নাও যে এটা এক্স, তাহলে এক্স কে ডেরিভেটিভ করলে এক্সই হয়, অর্থাৎ 3x হয়। তারপর বলছিলাম যে যেহেতু এটা এক্স না, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তখন এটাকে ডেরিভেটিভ করলে 3 হয়। আসলে আলটিমেটলি এই অ্যান্সারটাই আসে। মানে এটা হচ্ছে মেকানিজম। মানে আমি তোমাদের যখন এই অঙ্কগুলো করাইছিলাম এইভাবে, তখন কিন্তু মেকানিজমটা দেখাইনি আসলে, যে কেন আমি এটাকে আবার ডেরিভেটিভ করতেছি। এই যে এই কারণে আবার ডেরিভেটিভ ওটাকে করা লাগে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন তোমরা যদি কেউ যদি মনে করো যে স্যার আমরা এই ধরে টরে এত ক্যালকুলেশন করব না, তাও কোনো সমস্যা নাই, শুধু আগেকার যেভাবে আমি করেছিলাম সেভাবে করলেও কোনো সমস্যা নাই। কথা কি বুঝতে পারছো? শুধুমাত্র তোমাদেরকে এটা মেকানিজম দেখানোর জন্য যে আসলে বিষয়টা কিভাবে, কেন আমি ওইটাকে আবার ডেরিভেটিভ করতে হয়, কেন করতে হয় এটা, সেই মেকানিজম দেখানোর জন্য আমি এগুলোও দেখালাম। তোমরা যদি কেউ মনে করো এইভাবে ধরে ধরে করবা তাও পারবা, আর কিছু যদি মনে করো যে না ধরে করবো না তাও পারবা। দেখো তো বুঝতে পারছো কিনা এ পর্যন্ত, তোমাদের কোনো সমস্যা হবে কিনা? একটু কথা স্যার বলো। বুঝেছি। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? ওকে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে বিপরীত ফাংশনের অন্তরীকরণ কিভাবে করতে হয়। বিপরীত ফাংশনের এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন হবেই, একটা মাস্ট বি প্রশ্ন হবেই। এখন যেটা শিখাবো সেটা হচ্ছে বিপরীত ফাংশনের অন্তরীকরণ, বিপরীত ফাংশনের অন্তরজ, এটা এখন তোমাদেরকে দেখাবো। তো তোমরা তো এটা জানো বিপরীত ফাংশন, আমি যেহেতু ফাংশন অধ্যায়টা শেখাইছি সেহেতু তোমরা তো জানার কথা। যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন হয়, ধরলাম এটা ফাংশন, তাহলে বলো তো দেখি এই ফাংশনটার বিপরীত ফাংশনটা তাহলে এরকম হবে না? এক্স ইকুয়াল টু এফ ইনভার্স ওয়াই, এটা হবে না? এটা যদি জি একটা স্যার। ফাংশন হয় তার বিপরীত ফাংশন হচ্ছে এটা। এখন আমাদের কি করব, বিপরীত ফাংশনের কিভাবে অন্তরজ করা হয় সেটা আমরা দেখব। তো বিপরীত ফাংশন তো এটা, ঠিক না? এটা তো আমরা এখন দেখতেছি যে এই যে ওয়াই যেটা আছে, এক্স যেটা আমি পাইলাম সেটা হচ্ছে ওয়াই এর ফাংশন, এক্স যেটা আছে সেটা ওয়াই এর ফাংশন। তা আমি এখন যদি এই বিপরীত ফাংশনটাকে যদি আমি ডেরিভেটিভ করতে চাই, তা দেখো তো এটা বুঝো কিনা, বা ওয়াইটা এক্স এর ফাংশন আমি যদি বলি, দেখো তো বুঝো কিনা, এটা কি এরকম করে করতে হবে না? যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন ছিল, যদি আমি এই বিপরীত ফাংশনটাকে আমি ডেরিভেটিভ করতে চাই তাহলে এরকম ভাবে লিখতে হবে না? কারণ হচ্ছে এই জি বিপরীত স্যার। ফাংশনটা এক্স এর ফাংশন এবং এটাকে এভাবে আমি লিখতে পারবো। তাহলে এখন খেয়াল করে দেখো, যদি এভাবে আমি লিখি এফ ইনভার্স ওয়াই, না এটাকে একটু আমাদের যদি এফ ইনভার্স এক্স হয়, না একটু ভুল হলো, এটা এক্স এর, এটা যদি ওয়াই এর ফাংশন, এটা দেখো বিষয়টা, এটা কিন্তু ওয়াই এর ফাংশন। আপনারা কি বুঝতে পারছো? এই যে এইটা আমরা কিন্তু ওয়াই এর মান বসায় বসায় এক্স এর মানটা পাবো, আমরা ওয়াই এর মান বসে বসে এক্স এর মানটা পাবো। তাহলে এই এক্সটা কার ফাংশন? এক্সটা হচ্ছে ওয়াই এর ফাংশন। তাহলে একটু ভুল হলো, এটা আমাদের করতে হবে কি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। দেখো বুঝো কিনা, আমার কথা কি বুঝতে পারছো? এখানে আমরা কি বলি, এক্স এর মান বসিয়ে বসিয়ে ওয়াই এর মান পাই না, তাহলে ওয়াইটা কি বলি কি এক্স এর ফাংশন। তাহলে এখানে ওয়াই এর মানটা বসিয়ে বসিয়ে আমি এক্স এর মানটা পাবো, তাহলে এক্স কে বলবো কি ওয়াই এর ফাংশন। এই তোমরা কি বুঝতে পারতেছো না? ক্লিয়ার কথাটা? মানে এখানে যেমন এক্স এর মানটা বসিয়ে বসিয়ে আমি ওয়াই এর মানটা বের করি, তাহলে এখানে বলে কি যে ওয়াইটা হচ্ছে এক্স এর ফাংশন, তখন ডেরিভেটিভ করলে কি হতো, তখন হতো কি ডিওয়াই বাই ডিএক্স। বাট এখানে দেখো যে এখানে ওয়াইটার মান বসিয়ে বসিয়ে আমি এক্স এর মানটা পাবো, তাহলে এক্স কে বলবো কি ওয়াই এর ফাংশন, যদিও বিপরীত ফাংশন। তাহলে কি করব, আমি এ কে ডিফারেন্সিয়েশন করতে হলে কাকে করতে হবে, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, এটা ইকুয়াল টু এটা দিলাম, যে এই পাশেও তো তাই করতে হবে, এটা ঠিক না বলো? এই যে এই পাশে তাই করতে হবে না? কারণ এই পাশে এক্স আসছে, তাকে ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। তো এখন খেয়াল করে দেখো তো বুঝো কিনা, এই যে ডিও এক্স বাই ডিওয়াই আমি লিখলাম, সেটাকে কি আমি এইভাবে লিখতে পারবো, ডিওয়াই বাই ডিএক্স এইভাবে লিখতে পারবো? দেখো বুঝো কিনা। জি স্যার পারবো। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখতে পারতেছি যে ওই বিপরীত ফাংশনকে ডেরিভেটিভ করা মানে আমাদের যে মূল ফাংশন যেটা ছিল তাকে ডেরিভেটিভ করা, কিন্তু একটা কাজ আছে কি ওয়ান বাই তাকে ডেরিভেটিভ করা। দেখো বুঝো কিনা,
আমি আবার কথাটা বলি, বিপরীত ফাংশনকে ডেরিভেটিভ করা মানে আমাদের মূল যে ফাংশনটা দেয়া ছিল সেই ফাংশনটার 1/, ডেরিভেটিভ করা, মানে 1/, তাকে ডেরিভেটিভ করা। কথা কি বুঝতে পারছো? দেখো, এই যে dy/dx বলতে কি বোঝায়? y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ। yটা কোনটা ছিল? এটা ছিল না? এই যে এই ফাংশনটা ছিল না? জি স্যার। তার মানে আমরা এখান থেকে, জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে একটা বিষয় বলতে পারতেছি, যদি কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশনকে ডেরিভেটিভ করি বা অন্তরজ করি, সেটা অর্থ যে আমাদের যে ওর মূল ফাংশন যেটা ছিল সেই ফাংশনটাকে ডেরিভেটিভ করব, করে তাকে 1/, এটা করব, মানে 1/, এটা হবে। তার মানে আমরা যে ফাংশনটা এখানে পাইলাম, মানে যে এই যে এটাকে ডেরিভেটিভ করব, ঠিক আছে, সেটা করবো কি 1/, দিয়ে। বিষয়টা কি বুঝতে পারছো? 1/, দিয়ে, এই যে 1/, এই যে dy/dx, মানে আমরা তো মূলত সব দেখে আসছি dy/dx হয় এরকম। বাট এখানে যেটা হচ্ছে যে বিপরীত ফাংশনকে ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে মূল ফাংশনটা দেওয়া থাকবে তাকে হচ্ছে ডেরিভেটিভ করব, করার পরে 1/, ওটা লিখে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এটা হয়ে যাবে। অর্থাৎ তোমাকে যদি একটা এক্সাম্পল আমি দিই, অর্থাৎ যদি আমি মনে করো যে একটা লিখলাম হচ্ছে যে y sin x, এটা একটা ফাংশন দেওয়া ছিল। তাই এখন এর ডেরিভেটিভ মানে যদি করি, মানে বিপরীত ফাংশন করি, তাহলে কি হয়? x f ইনভার্স y হয়, f ইনভার্স y হয়। তাহলে x f ইনভার্স y তো না, sin ইনভার্স x, sin ইনভার্স y, sin ইনভার্স y হয়। দেখো বুঝো কিনা, মানে f ইনভার্স না, sin ইনভার্স y হয়, কারণ কি x থাকলে sin ইনভার্স y হয়। এখন আমি যদি এই sin ইনভার্স y কে ডেরিভেটিভ করতে চাই, তাহলে কি করব? সেটা হচ্ছে কি, দেখো dy/dy ইন্টু সাইন ইনভার্স y। তো এটা ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু কত হবে? দেখো, তাহলে আমরা কি বললাম? 1/, আমাদের নিয়মটা কি, dy/dx। ওয়াইটা কোনটা? ওয়াইটা ইকুয়াল টু সাইন x। দেখো বুঝো কিনা, এই যে এটাকে ডেরিভেটিভ করা। তার মানে এই বিপরীত ফাংশনটাকে ডেরিভেটিভ করা অর্থ হচ্ছে যে 1/, আমাদের মূল যে ফাংশনটা ছিল তাকে ডেরিভেটিভ করা। তোমরা কি কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাকে জি ডেরিভেটিভ স্যার। করা। তাহলে আমরা এখান থেকে একটা বিষয় দেখতে পারতেছি। তাহলে আমরা কি দেখলাম? dy sin ইনভার্স y ইকুয়াল টু, আমরা লিখতে দেখলাম 1/, আমি এই লাইনটা আবার লিখলাম, এখানে হচ্ছে কি sin x, এটা। তো এখন যদি 1/, এই sin x কে ডেরিভেটিভ করি, তাহলে কি হয়? cos x হয়। বুঝতেছো? জি স্যার। হ্যাঁ, cos x হয়। এখন মজার বিষয় যে এই cos x টা একটু ভেঙে নেব। কেমন ভেঙে নেব দেখো বুঝো কিনা। 1 মাইনাস sin স্কয়ার x লিখবো। লেখা কি যাবে এটা? মানে cos x কে যদি আমি জাস্ট যাবে। এই পর্যন্ত ডিফারেন্সিয়েশন হয়ে গেছে, জাস্ট আমি এখানে একটু বেশি লিখলাম। এখন দেখো আমাদের যে y সমান, এই যে এই পেজে আমি দেখিয়ে দিয়ে আসছিলাম যে y ইকুয়াল টু sin x, এটা কিন্তু আমি লিখছিলাম। তো এখন দেখো তো, এখানে আমি যদি এই যে x এর তাহলে তাহলে এই যে sin x এর পরিবর্তে y লিখতে পারবো না? তাহলে এখান থেকে এইভাবে লিখতে পারবো না, √1 মাইনাস sin x এর, তাহলে কি y স্কয়ার। দেখো তো বুঝো কিনা। জি জি স্যার। স্যার। তার মানে আমরা এখান থেকে একটা বিষয় দেখলাম যে যদি ওই বিপরীত ফাংশনটিকে আমি ডেরিভেটিভ করি, আলটিমেটলি আসে আছে 1/√1 মাইনাস y স্কয়ার। এখন তুমি যদি চলকটা পরিবর্তন করে দাও, তাহলে ddx sin ইনভার্স x ইকুয়াল টু √1/1 মাইনাস x স্কয়ার। এটা আমাদের একটা সূত্র যে sin ইনভার্স কে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস x স্কয়ার হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা দেখলাম sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে √1/1 মাইনাস x স্কয়ার হয়। এটা আমাদের মুখস্থ বিষয়, মানে এত কিছু দেখাবো না, তখন এটা আমরা মুখস্থ করব। কারণ ভবিষ্যতে যখন আমরা ক্যালকুলেশন করব sin ইনভার্স x এর সূত্র দিয়ে, তখন আমরা কি শুধুমাত্র এটা লিখব। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা এটা লিখতে পারবো। তেমনই ভাবে যদি আমি cos ইনভার্স কে ডেরিভেটিভ করি, cos ইনভার্স x কে ডেরিভেটিভ করি, এটা সূত্র হবে কি -1/√1 মাইনাস x স্কয়ার। খুবই সোজা এগুলো, তুমি এটা দেখবা যে এটা কিভাবে করা যায়, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন কিভাবে করা যায়, এভাবে কিভাবে করা যায় এটাকে দেখবা তোমরা। আমি তো একটা দেখাই দিলাম
যে কোনো একটা ফাংশনকে যখন তুমি বিপরীত ফাংশনকে ডেরিভেটিভ করবা, এই যে দেখা দিলাম বিপরীত ফাংশনকে ডেরিভেটিভ করা মানে সেটা কি কাকে ডেরিভেটিভ করা, 1 বাই ওই মূল ফাংশনকে ডেরিভেটিভ করা। তাহলে আমি এখানে দেখিয়ে দিলাম যে বিপরীত ফাংশনকে ডেরিভেটিভ করা মানে হচ্ছে 1 বাই ওই ফাংশনটার মূল ফাংশনকে ডেরিভেটিভ করা। এখানে কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। নো স্যার। ওকে, তাহলে এটা বুঝে গেছো। তাহলে এখন আমরা যেটা করব, এই বিপরীত ফাংশন যেগুলো থাকবে আমাদের সেগুলো ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে কিছু টেকনিক অবলম্বন করব। যেমন মনে করো তোমার যদি একটা অঙ্ক দেওয়া হয় যে ddx দিয়ে দিল যে সাইন ইনভার্স তারপর রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মনে করো এটা দেওয়া থাকলো, তোমাকে বললো যে এটা হচ্ছে ডেরিভেটিভ করো। বুঝতে পারছো বিষয়টা? যদি এরকম স্টাইলে থাকে মানে ইনভার্সের সঙ্গে একটা টার্ম থাকবে, মনে করো এই টার্মটা, তখন আমাদের এটাকে ধরতে হয়, ধরে সরল করতে হয়। ধরে সরল করলে আমাদের অঙ্কটা খুব সহজেই করা যায়। যেমন আমি কি বলছি এখানে, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার যেটা আছে এটাকে আমরা এই ভিতরেরটুকু আমরা ধরবো। ভিতরেরটুকু ধরার আগে এখানে একটা খেয়াল করতে হবে, আমাদের সম্পূর্ণটা ধরবো না, শুধুমাত্র এই এক্সটাকে ধরবো। এক্সটাকে কি ধরবো, দেখো এক্সটাকে আমরা হয় সাইন থিটা না হয় কস থিটা, এটা ধরবো। কেন ধরবো প্রশ্ন, আমরা কেন সাইন থিটা অথবা একে কস থিটা ধরবো? কথা আবার বলি, দেখো যদি বিপরীত কোনো ফাংশন দেওয়া থাকে এবং তার সঙ্গে যদি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে, তখন আমরা সেটাকে এই যে এক্স দেখতেছো এটাকে আমরা সাইন থিটা বা কস থিটা ধরবো। কেন ধরবো? এক্স সাইন থিটা কস থিটা বাদে অন্য কিছু ধরলাম না কেন? ট্যান, কট, সেক, কোসেক তো অনেক কিছু ছিল, বাট অন্যগুলো না ধরে কেন সাইন থিটা বা কস থিটা ধরবো? কারণটা 1 দেখো। মাইনাস সাইন স্কোয়ারের সূত্র আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, অনেক সুন্দর কথা বলছো। আফরোজা বললা তুমি নাকি? হ্যাঁ জি অনেক স্যার। সুন্দর। ওকে, সুন্দর কথা বলছো। কারণটা হচ্ছে আমরা যে সূত্রগুলো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখন খেয়াল করে দেখো যদি তুমি এখানে সাইন থিটা ধরো বা কস থিটা যাই ধরো, তাহলে কিন্তু এটা ক্যালকুলেশন করে একটা মান পাবা। এটা ক্যালকুলেশন করে একটা মান পাবা, কারণ সূত্র পড়ে। তুমি যদি এখানে যেহেতু সাইন থিটা ধরতা তাহলে কি হতো, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো কিন্তু সূত্র পড়ে গেছে, তার মানে তুমি এটাকে সাইন থিটা চলা, এই জন্যই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারতা কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। দেখছো বিষয়টা? তাহলে কস স্কোয়ার, তার মানে এইটুকু সম্পূর্ণটুকু মিলে তুমি লিখতে পারতে হচ্ছে কস স্কোয়ার থিটা। আবার যেহেতু রুট আছে, সহজভাবে কিন্তু আবার তুমি এই কস স্কোয়ার থিটাটাকে রুট করে দিলে থাকবে হচ্ছে কস থিটা। কত সহজ হয়ে গেল বলো? এত বড় টার্ম ছিল সেই টার্মটাকে আমরা সহজ করে ফেললাম, সেটা শুধুমাত্র কস থিটা হলো। এই কারণে আমরা করব কি, যখন মাইনাস থাকবে তখন হচ্ছে সাইন থিটা অথবা কস থিটা ধরবো। এখন মনে করো যদি এরকম ভাবে রুট 1 প্লাস এক্স স্কোয়ার থাকে, তখন আমরা কি ধরবো? এই এক্সটাকে একজন বলতে পারবে? এই তোমরা কি বুঝতে পারতেছো না আমার কথা? 10 স্কোয়ার বা কট স্কোয়ার। মানে টেন স্কোয়ার কট স্কোয়ার না, ট্যান অথবা কট ধরবো আমরা। মানে টেন স্কোয়ার কট স্কোয়ার না, তো এখানে ট্যান সরি ধরলে স্যার, সবচেয়ে 10 বেটার কট হয়। হবে। আমরা না কট আমার হবে না। কেন কট হবে না তোমাকে আমি বলি, এখানে ট্যান অথবা সেক ধরতে পারবো। কেন কট হবে না? কারণটা হচ্ছে খেয়াল করো, আমাদের সূত্র কিন্তু কটের সাথে কিন্তু ট্যানের সম্পর্ক নাই, আছে একটা সম্পর্ক, বাট সম্পর্ক কিন্তু এর সাথে সেক স্কোয়ারটা মাইনাস ট্যান স্কোয়ারটা ইকুয়াল টু 1। ওকে, তো এখন যদি আমি এটাকে ট্যান সেটা ধরতাম তাহলে কি হতো, সেক স্কোয়ারটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ারটা হতো। এখন একটা খেয়াল করো বিষয়টা, আমরা কিন্তু এখানে সেকও ধরতে পারবো না, সেকও ধরলে সমস্যা আছে। এই এক্সটাকে ধরবো হচ্ছে ট্যান থিটা, যদি এরকম স্টাইলে থাকে তখন ধরবো ট্যান থিটা। কারণ ট্যান থিটা ধরলে আমরা কিন্তু 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে লিখতে পারবো কি সেক স্কয়ার থিটা। মানে যদি স্যার এক্সট্রাটা আরেকটা সূত্র আছে না, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। হ্যাঁ ওটাও আছে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1, ওইটাও ধরা যায়। হ্যাঁ তাহলে তো ওইটাও ধরা যায়। কটও ধরা যাবে। তো হ্যাঁ ওটাও ধরতে হলে কটও ধরা যাবে, তবে ওখানে কট ধরতে হলে একটু ঝামেলা হয়, কারণ আমার কোসেক আসে তো, এই কোসেক আসলে আবার একটু ঝামেলা হয়। বুঝতে পারছো সেটা? তো আমরা সহজ ধরার চেষ্টা করব, যে এই যে এগুলো মোটামুটি ট্যান বা সাইন কজ এই বিষয়গুলো ধরার চেষ্টা করব, আমরা একটু কঠিন দিকে না যাই।
কথা কি বুঝতে পারলো? ওইভাবে ধরা যাবে, তুমি যেটা বলছো না যে অবশ্যই কট থিটা ধরা যাবে, কট থিটা ধরলে তো আমাদের কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু 1 হয়, তাহলে ওইটাও তো ধরা যাবে। হ্যাঁ ওইটাও ধরা যাবে, তবে আমরা একটু চেষ্টা করবো সহজ এগুলো দেখার জন্য। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এরপরে একটা যেটা থাকবে, যদিও সময় জীবনে শেষ হয়ে যাচ্ছে, যে আমাদের 1 প্লাস এক্স যদি এমন থাকে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, মানে ইনভার্সের সাথে এটা থাকলো, তখন আমরা করব কি এখানে